প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রেতে নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে তত্ত্বাবধায়ক সরকার কি ফিরে আসবে? কে হবেন সেই সরকারের প্রধান উপদেষ্টা? আগামী নির্বাচন কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবার চেষ্টা করব এই মুহূর্তে আমরা। এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের আলোচনাটা বেশ খানিকটা কোর্টের বারান্দায় যেমন আলোচনা হয় ঠিক তেমনি বাইরেও আলোচনা হয়। গত 15 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক ভাষণেও তিনি বলেছেন যে ইউনূসের অধীনে কোনো নির্বাচন হবে না, আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, সোচ্চার হতে হবে এবং ইউনূসকে পদত্যাগ করতে হবে, একটা নিরপেক্ষ সরকার করে তার অধীনে নির্বাচন দিতে হবে। যদি আমি এখনো প্রধানমন্ত্রী, তবুও আমি বলবো জনগণ নির্বাচন চায়, হ্যাঁ নির্বাচন দিতে হবে, একটা ক্যাটেগরি গভর্নমেন্ট আলাদাভাবে তৈরি করি, ইউনূসের অধীনে না। ওই ক্ষমতা দখলকারী, ক্ষমতা চুরি করা এই লোকের কাছে না, ডাকাতি করেছে ডাকাতের কাছে না। এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়ে হাইকোর্টে একটা রিট ছিল, আপনারা জানেন। সেই রিটটার রায়ও হয়েছে গত বছরের 17 ডিসেম্বর এবং সেই রায় হবার পরে গত 8 জুলাই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সেই রায়টির 139 পৃষ্ঠার রায়টি প্রকাশ করা হয়েছে। এই রায়ের ফলে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে সেটি আবারও পুনর্বহাল হবার সুযোগ এসে গেল। এবং গতকাল 21শে আগস্ট তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সর্বোচ্চ আদালতে আরেকটি ঘটনা হয়েছে। সেটি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে রায়টি হয়েছিল আপিল বিভাগ থেকে 2011 সালে, সেই রায়টাকে পর্যালোচনার জন্য বা রিভিউয়ের জন্য একটি আবেদন আছে আপিল বিভাগে। গতকাল প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চ এই পর্যালোচনাটার একটা শুনানির দিন ঘোষণা করেছেন। এই শুনানিটা বেশ ঘুরে বেড়াচ্ছে, বেশ মাঝে মাঝে ডেট দেওয়া হয়, মাঝে মাঝে স্থগিত থাকে, মাঝে মাঝে ঘুরে বেড়াচ্ছে এবং আগামী 26শে আগস্ট এই শুনানিটার দিন ধার্য করা হয়েছে। এখন এই মুহূর্তে যদি হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে আপনি চান যে আমাদের যে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ছিল, চাইলে এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব। আবার আপিল বিভাগে যে এই রিভিউটাও হয়ে যাবার পরে এটি গঠন করা সম্ভব। এই রিভিউটা নিশ্চয়ই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষেই আসবে, কারণ এই রিভিউয়ের আবেদনকারী বিএনপি, জামাত এবং বেশ কিছু বিশিষ্টজন, এবং হাইকোর্টের যে রিট পিটিশনটা ছিল তাতেও বিএনপি আবেদন করেছিল, জামাত আবেদন করেছিল এবং কয়েকজন বিশিষ্টজন আবেদন করেছিল। সোজা কথা যদি বলি যে এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার আসতে আসলে কোনো বাধা নেই। আগামী নির্বাচন ইউনূসের অধীনে হবে না, হয়তো ডক্টর ইউনূস নিজেও মনে করেন যে আমি নির্বাচন করে চলে যাব, কিংবা বর্তমানে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো বাংলাদেশে কার্যরত আছে তারাও মনে করে যে ইউনূসের অধীনে একটা সাজানো গোছানো নির্বাচন হয়ে আমরা ক্ষমতায় যাব। কিন্তু আলটিমেটলি সেই ঘটনা ঘটবে না, আলটিমেটলি তত্ত্বাবধায়ক সরকারই আসবে। কিন্তু এই মুহূর্তে যদি তত্ত্বাবধায়ক সরকার আসে তাহলে কি ঘটবে? এই মুহূর্তে যদি তত্ত্বাবধায়ক সরকার আসে তাহলে যেটি ঘটবে সেটিকেও এখনকার ব্যবস্থা, এখনকার ইউনূস সরকার এবং ইউনূস সরকারের সহযোগী যে রাজনৈতিক দলগুলো আছে, যাদেরকে ফ্যাসিবাদ বিরোধী জোট বলা হয়, সেই ফ্যাসিবাদ বিরোধী জোটের রাজনৈতিক দলগুলো কি মানবে যিনি প্রধান উপদেষ্টা হবেন? এখনকার বিচারে যদি তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা হয় তাহলে তাদেরকে কি মানবেন? তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবার আমাদের ত্রয়োদশ সংশোধনীতে 5টি উপায় ছিল। 5টি উপায়ের নাম্বার 1 উপায় হচ্ছে প্রধান বিচারপতি, সর্বশেষ যিনি প্রধান বিচারপতি অবসর নিয়েছেন তিনি হবেন। কিন্তু এই মুহূর্তে যদি সর্বশেষ প্রধান বিচারপতিকে গুনতে হয় তাহলে বিচারপতি ওবায়দুল হাসান হবেন। তিনি যদি রাজি না হন, অস্বীকৃতি জানান, তাহলে তার পূর্বে যিনি সর্বশেষ অবসর নিয়েছেন তিনি হচ্ছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, তিনি হবেন। আবার তিনি যদি রাজি না হন তাহলে 3 নম্বরে অপশনে আছে যে আপিল বিভাগের সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতির মধ্য থেকে প্রধান উপদেষ্টা হবেন।
এক্ষেত্রে সর্বশেষ গত বছরের 10 আগস্ট প্রধান বিচারপতির সাথে আপিল বিভাগের 5 জন বিচারপতি অবসর নিয়েছেন বা চাকরি থেকে পদত্যাগ করেছেন। এর মধ্যে সর্বাগ্রে সর্বোচ্চ সিনিয়র যিনি, তিনি হচ্ছেন বিচারপতি এনায়েতুর রহিম। তাহলে তিনি হবেন, তিনিও যদি অস্বীকৃতি জানান কিংবা তিনি যদি না হন, তাহলে মহামান্য রাষ্ট্রপতি দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোকে সাথে আলাপ আলোচনা করে একজনকে দায়িত্ব দিতে পারেন। এরপরেও যদি সমাধান না হয়, কেউ যদি দায়িত্ব নিতে না চান, বিচার বিভাগ দায়িত্ব নিলেন না, বিশিষ্ট লোকজন দায়িত্ব নিলেন না, তাহলে মহামান্য রাষ্ট্রপতি তার দায়িত্বের অতিরিক্ত হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবে। এই প্রসঙ্গে একটি কথা বলা দরকার যে 2006 সালে বিএনপি জামাত ক্ষমতায় যখন ছিল, তখন বিএনপি জামাতি আসলে মূলত এই যে তত্ত্বাবধায়ক সরকার, চমৎকার একটি সিস্টেম, এই সিস্টেমটাকে কলঙ্কিত করেছে বিএনপি জামাত জোট। সেই সময় তাদের পছন্দ মতো একজনকে প্রধান উপদেষ্টা করবার জন্য বিচারকদের বয়স পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল সংবিধানে। 67 বছর করেছিল 65 বছর থেকে, শুধুমাত্র নিজেদের পছন্দ মতো একজনকে প্রধান উপদেষ্টা করবার জন্য। কে এম হাসান তিনি দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন শেষ পর্যন্ত। এই অস্বীকৃতি জানানোর পরে যেটি ঘটে যে সেই সময়ের বিএনপি জামাত জোটের রাষ্ট্রপতি যিনি ছিলেন ইয়াজউদ্দিন আহমেদ, তিনি আর বিকল্প অপশন খোঁজেননি। কে এম হাসানের আগে যিনি প্রধান বিচারপতি ছিলেন তাকে আর খোঁজা হয়নি, কিংবা আপিল বিভাগের সর্বশেষ অবসরপ্রাপ্ত যিনি বিচারপতি ছিলেন তাকে আর খোঁজা হয়নি, কোনো বিশিষ্ট নাগরিককে খোঁজা হয়নি। সবকিছু বাদ দিয়ে 1 নম্বরে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি অপশনটা যেই ডিনাই করলেন, মাঝখানে 3টা অপশন বাদ দিয়ে সেই সময়ের রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ স্বয়ং নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন। আর ঘটে গেল দেশে এক অচল অবস্থা। এই অচল অবস্থার প্রেক্ষিতে এলো 111 সরকার, এবং পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ভেবেছে, মনে করেছে যে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারকেও কলঙ্কিত করা যায়, যেটির উদাহরণ দেখিয়ে দিয়েছে বিএনপি জামাত জোট সরকার। যার দরুন প্রথমে একটি আদালতে মামলা হয়েছিল, আদালতের রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছিল, এবং সংসদে ৫৫ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এখনকার অবস্থায় যাদের কথা বললাম, যারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন, তাদেরকে কি এখনকার ফ্যাসিবাদ বিরোধী জোট মেনে নেবে? নিশ্চয়ই মেনে নেবে না। ইউনূস সরকারের সঙ্গে যারা আছেন তারা কি মেনে নেবেন? নিশ্চয়ই মেনে নেবে না। তাহলে এখন কিসের অপেক্ষা হচ্ছে? কি কারণে? এই যে ধরুন হাইকোর্টের রায় ইতিমধ্যে হয়ে গেছে, আপিল বিভাগের রিভিউটা হবে, তাহলে কি আবারও সেই 2006 সালের দিকেই বিএনপি কিংবা অন্যান্য যে ফ্যাসিবাদ বিরোধী জোট তারা অপেক্ষা করে আছে সেই দিনটার অপেক্ষায়? এর মধ্যে আরেকটি ঘটনা ঘটবে আগামী ডিসেম্বর মাসে। 27শে ডিসেম্বর বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের শেষ কর্মদিবস। বিএনপি এবং এখনকার যে ফ্যাসিবাদ বিরোধী জোট তারা কি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন? যে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান উপদেষ্টা করে তারা একটি সরকার গঠন করে এবং সেই নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচনের অপেক্ষা কি চলছে? এমনটা কি হতে পারে? এমনটা হবারও পরিকল্পনা হয়তো কারো কারো ভেতরে আছে, কারো কারো মনে মনে আছে। তবে আমার যতদূর ধারণা, সৈয়দ রেফাত আহমেদ হয়তো শেষ পর্যন্ত এই দায়িত্বে আসবেন না। আবারও সেই 2006 সালের মতো এমন একটি ঘটনা ঘটবে, 111। আমরা জানি না যে 111টা ঠিক একই সময়, ঠিক ওই রকম সময় সেই 2007 সালে, 6-7 সালে যে ঘটনাটি ঘটেছিল, জানুয়ারি মাসে ঘটেছিল, ঠিক এই জানুয়ারি মাসের মধ্যে কি আর একটা 111 কিংবা সাউন্ড পাওয়া যাচ্ছে, কিংবা এর আগে কি ঘটবে? এরকম নানা প্রশ্ন মানুষের মনে আছে। এখন দেখার বিষয় যে আসলে কি ঘটে। আলটিমেটলি যেটি বলবার সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসলে হবে না।
হয় একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসতে হবে, এখন যারা আছেন যাদের আসার কথা সিরিয়াল অনুযায়ী হয় তাদের দিয়ে আসতে হবে, তাদেরকে দিয়ে আসতে হবে। আমি যতই বলি না কেন, এখনকার ফ্যাসিবাদ বিরোধী জোট কিংবা ডক্টর ইউনূসের সরকার এখন যারা আসার সম্ভাবনা আছে সংবিধান অনুযায়ী তাদেরকে মানবেন না খুব স্বাভাবিকভাবে। কেন মানবেন না? না, তাদেরকে অনেককে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, কাজে তাদেরকে নিশ্চয়ই মানবেন না। হয়তো শেষ অপেক্ষাটা আছে সৈয়দ রিফাত আহমেদ বর্তমান প্রধান বিচারপতির জন্য, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে যেতে হবে। সৈয়দ রিফাত আহমেদ দায়িত্বে আসবেন কিনা সেই ব্যাপারে বিলিয়ন ডলারের প্রশ্ন আছে। সেই জায়গা থেকে আবারও একটি 1/11 ঘটবার খুব বেশি সম্ভাবনা আছে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারটি আমাদের কাছে খানিকটা অধরায় থেকে যাবে, অধরায় থেকে গেল। 2006 সালে যেমন তত্ত্বাবধায়ক সরকারকে ব্যর্থ করে দিয়েছিল বিএনপি জামাত জোট সরকার, ঠিক তেমনি কোর্টের রায়ের প্রেক্ষিতে, যখন হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার আসবে করছে, কিংবা আপিল বিভাগের রিভিউয়ের রায়টাও এর মধ্যে যদি হয়ে যায় তত্ত্বাবধায়ক সরকার আসবে করছে, এই অবস্থায় আবারও তত্ত্বাবধায়ক সরকারকে সেই 2006-এর বিএনপি জামাত জোট সরকার, তারা ক্ষমতায় ছিল ইমিডিয়েট, আজকে ক্ষমতায় তারা নেই, সরাসরি আবার নেপথ্যে আছে। এই নেপথ্যে থেকে আবারও সেই তত্ত্বাবধায়ক সরকারটিকে কলঙ্কিত করবারই একটা প্রচেষ্টা যে হবে সামনে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এই প্রচেষ্টা থেকেই 1/11 একটা মাস্ট আসবে। 1/11 বলতে আমি বোঝাতে চাইছি যে 2006 সাল বা 2007 সালের জানুয়ারি মাসে 11 তারিখে যে সরকারটি গঠিত হয়েছিল ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে, মঈন আহমেদ সেনাপ্রধান মঈন আহমেদের পৃষ্ঠপোষকতায়, সেরকম একটি প্রেক্ষাপট বাংলাদেশেও যে ঘটবে এটি অন্ততপক্ষে বোঝা যায়। এখন সেই সময়টি পর্যন্ত, ডিসেম্বর পর্যন্ত আমাদের অপেক্ষা, কিংবা তার আগে কি ঘটে সেটিও বলা যায় না, কারণ বাংলাদেশ আউট অফ প্রেডিকশনের বাইরের একটি দেশ এই মুহূর্তে। অনেক কিছু কল্পনা করেও আজকে কল্পনা করছেন, আগামীকালকে সেই ঘটনাটা নাও হতে পারে। কারণ আমার বারবার উদাহরণ চলে আসে যে 5 আগস্ট যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল, আওয়ামী লীগের সেকেন্ড ম্যান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও সেই সকালবেলা জানতেন না যে আওয়ামী লীগের পতন হবে। কাজেই বাংলাদেশে 7 দিন পরে কি ঘটবে এটি বলা কঠিন। তবে আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে একটা চূড়ান্ত পরিস্থিতি যে ঘটবে এটি এক প্রকার নিশ্চিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি ঘোলাটে, পর্দার আড়ালে অনেক খেলাধুলা চলছে, অনেক ঘটনা ঘটছে। প্রতিটি মুহূর্তে ঘন্টায় ঘন্টায় পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। আর সবচেয়ে ভয়াবহ বিষয় হলো আমরা জানি না। পৃথিবীতে অজ্ঞানতার চেয়ে আর বড় বিপদ নেই। বাংলাদেশের রাজনীতি সম্পর্কে যারা রাজনীতিবিদ তারা যদি জানতেন রাজনীতির অঙ্গনে কি হচ্ছে, ক্ষমতার অঙ্গনে কি হচ্ছে, এটা যদি স্বচ্ছতা থাকতো, লোকজন যদি অংশগ্রহণ করতে পারতো, তাহলে এখানে কোনো বিপদ হতো না। যে কোনো মন্দ কাজ বা ভালো কাজ ডাজ নট ম্যাটার, যদি সঙ্গী থাকে, সাথী থাকে, তাহলে অনেক সময় মন্দ কাজও আনন্দময় হয়ে ওঠে। চেঙ্গিস খান, হালাকু খান, কলুই খান, যারা প্রায় 150 বছর ধরে সারা পৃথিবী তছনছ করলো, কিন্তু তাদের একটা বিরাট সঙ্গী ছিল। অলমোস্ট 1.5 কোটির একটা শক্তিশালী আর্মি ছিল, যে আর্মি মধ্য এশিয়া, চীন, তারপর মধ্যপ্রাচ্য, পারস্য, উত্তর আফ্রিকা তছনছ করেছে এবং ভারতবর্ষ পর্যন্ত প্রায় চলে এসেছিল, সীমান্ত পর্যন্ত। তো সারা পৃথিবী ধ্বংস করেছে, কিন্তু তারা একটা নির্দিষ্ট জায়গাতে তাদের যে রাজ্য, তাদের যে অধিক্ষেত্র, সেখানে তারা উন্নয়ন করেছে। চীনে তারা যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল বেইজিংয়ে, এর কারণে আজকের চীন, সেই যে কুবলাই খানের চীন, মঙ্গু খানের চীন, চেঙ্গিস খানের বংশধর পৃথিবীতে এখন রাজত্ব করছে। তো দেখুন, সারা পৃথিবী ধ্বংস করে তারা চীনকে গড়েছে, মঙ্গোলিয়াকে গড়েছে, তারা পারস্যকে গড়েছে, তারা রাশিয়াকে গড়েছে। রাশিয়ার যে বিভিন্ন কাজাকিস্তান, উজবেকিস্তান, আর্মেনিস্তান, পুরো অঞ্চলটা কিন্তু একসময় তাদের দখলে ছিল। ফলে কি হলো, মন্দ কাজ হলেও যদি একত্র থাকে তাহলে সেখানে একটা সভ্যতা তৈরি হয়। সারা পৃথিবী লুটপাট করে সুলতান মাহমুদ সে গজনি আলোকিত করেছিল, নাদের শাহ পারস্য আলোকিত করেছিল, মোহাম্মদ ঘুরি আফগানিস্তান আলোকিত করেছিল, সারা পৃথিবী লুট করে। একমাত্র মুঘলরা, যারা ভারতের বাইরে যায়নি,
শুধুমাত্র নিজেরা উন্নয়ন করে ভারতের উন্নয়ন ঘটিয়েছে। মোগলরা ছাড়া পৃথিবীর যত জাতিগোষ্ঠী রয়েছে, যত রাজ্যগোষ্ঠী রয়েছে, তাদের উন্নয়নের পেছনে বহির্বিশ্বের ডাকাতি, বিরাট টাকা। আজ ইংল্যান্ড, আজ স্পেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, এই সবগুলো রাষ্ট্র যখন সাম্রাজ্যবাদী ছিল সারা পৃথিবী লুণ্ঠন করেছে। তো সেই দিক থেকে যেটা হলো যে ভালো কাজ এবং মন্দ কাজের একটা ঐক্যতা থাকতে হয়। আমাদের এই সমাজে এখন ঐক্য নেই, মন্দ কাজের ঐক্য নেই, ভালো কাজের ঐক্য নেই। যে যার মতো করে পারছে তারা সেখান থেকে সর্বনাশ ঘটাচ্ছে। এর ফলে আতঙ্ক বেড়ে যাচ্ছে। আপনি ছুটোছুটি করে কারো কাছে গিয়ে আশ্রয় নেবেন, এই সুযোগ আপনার নেই। 2 নম্বর হলো যে আপনি কাউকে সাহায্য করবেন, আপনি পারবেন না। কারোর কাছে সাহায্য পাবেন, তাও না। কি আপনাকে আক্রমণ করবে, কি আপনার ক্ষতি করবে, কিছুই বোঝা যাচ্ছে না। এটা একেবারে সরকারের কর্তব্য। ডক্টর মোহাম্মদ ইউনূস, জনাব তারেক রহমান থেকে শুরু করে জামাতের আমির এবং আমাদের যারা প্রান্তিক জনগণ, রিকশাওয়ালা, সবার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। ফলে কি হচ্ছে? আতঙ্ক, ভয়, সন্দেহ, অবিশ্বাস রীতিমতো ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই নানা রকম গল্পগুজব হয়, নানা রকম ঘটনা ঘটে। বঙ্গভবন নিয়ে যাবৎ 1 ডজন পরিবেশ ঘটেছে, পরিস্থিতি ঘটেছে। আজ চুপ্পু সাহেব চলে যাবেন, কাল তাড়ানো হবে, পরশুদিন বঙ্গভবন ভাঙা হবে, তারপর দিন দখল করা হবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম। শেষ পর্যন্ত কিছু হয়নি। এর ফলে কি হলো? জনগণের যে বিশ্বাস এবং আতঙ্ক, এর মধ্যে একটা টানাটানি হয়েছে। তারা বুঝতে পারছে না যে এটার ভবিষ্যৎ কি। তারা মনে করছে যে যেভাবে বলা হচ্ছে যে বঙ্গভবন মিন্স শেখ হাসিনার দোসর ওখানে বসে আছে, ওখানে বসে শেখ হাসিনার যারা লোকজন আছে তারা বর্তমান সরকারের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে তারা চক্রান্ত করছে। এটা ভেঙে ফেলতে হবে। মানুষ বিশ্বাস করছে হ্যাঁ এটা ভেঙে ফেলা উচিত। যখন ভাঙা গেল না, তখন ধরে নিল যে ওখানে যারা বসে আছে আওয়ামী লীগের লোকজন, তারা যারা আক্রমণকারী, তাদের সাথে অনেক অনেক শক্তিশালী। বলেন আপনি কি করবেন? একটা সময় জনগণ হতাশ হয়ে গেল। মানুষ যমুনাকে মনে করলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে আছেন সব শক্তির আধার সেখানে। শেখ হাসিনার যে ক্ষমতা যেটা ছিল প্রধানমন্ত্রীর কার্যালয় কেন্দ্রিক, সবাই মনে করলো যে সেখানেই ক্ষমতা। কিছু হলে যমুনাতে চলো, যমুনা ঘেরাও করো। এটা নেতিবাচক হিসেবে আপনি কল্পনা করতে পারেন, কিন্তু ইতিবাচক হলো যমুনার কাছে মানুষের আশা ছিল, ভরসা ছিল। কিন্তু এখন দেখুন কেউ আর যমুনাতে যাচ্ছে না, কেউ যমুনার ঢেউ গণনা করছে না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বিএনপির জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে তার সম্পর্ক, তার পরিণতি, ভবিষ্যতে প্রেসিডেন্ট হবেন ইত্যাদি ইত্যাদি নিয়ে, ইলেকশন দিয়ে তিনি চলে যাবেন, এই বাইরে মানুষ আলোচনা করছেন না। এবং যেহেতু সামনে যদি ডিসেম্বর মাসে শিডিউল ঘোষণা করা হয়, তাহলে আর কয়দিন সময় আছে? বেশি দিন সময় নেই। ফলে যমুনার ঢেউ বন্ধ হয়ে গেছে। মানুষের একটা আতঙ্ক ছিল, ভয় ছিল, আশা ছিল ক্যান্টনমেন্টকে কেন্দ্র করে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কেন্দ্র করে। কিন্তু দেখা গেল যে গত 1 বছরে এই সেনাবাহিনীকে যারা বিপ্লবী, যারা সন্ত্রাসী, চাঁদাবাজি, সাধারণ মানুষ, তারা যে যে জায়গা থেকে হয়তো কেউ ভয় করেছে, কেউ ভালোবেসেছে, কেউ আশা করেছে, প্রায় সব জায়গাতেই মানুষ আশাহত হয়েছে। কিভাবে? যারা ভয় করেছে তারা দেখলো যে না, আমরা তো এমনি ভয় করি। এর কারণ হলো সবাই তো যারা প্রতিপক্ষ সেনাবাহিনীকে বানাতে চাচ্ছে, তারা দিদা আসছে সেনাবাহিনীকে গালাগাল করছে, দেশের ভিতরে গালাগালি করছে, দেশের বাইরে আওয়ামী লীগ গালাগালি করছে। আর যে সকল টোকাই রয়েছে, যে সকল পথশিশু রয়েছে দেশের বাইরে, যারা সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত সেনাবাহিনীর পুরো প্রতিষ্ঠান নিয়ে অকথ্য, অশ্লীল, অশ্রাব্য ভাষায় গালাগাল করছে, সেনাবাহিনী কোনো রেসপন্ড করছে না। শান্ত হও, শান্ত হও, ভদ্রতা দেখাও, ওম শান্তি, ওম শান্তি। তখন কি হচ্ছে? সাধারণ মানুষ হতাশ হচ্ছে যে আমরা ভয় করলাম, আমরা এত ভয় করি, এত সম্মান করি, আর এরা কি ধরনের কথাবার্তা। যারা সেনাবাহিনীকে আশা করেছিল যে এই যে চাঁদাবাজি বন্ধ হবে, যেটা হবে, সেনাবাহিনীকে টেলিফোন করলে সঙ্গে সঙ্গে সমাধান হয়ে যাবে, সেনাবাহিনী ছুটে আসবে। আগে একটা সময় র্যাবের খুব ইফেক্টিভনেস ছিল, র্যাব এমনি পৌঁছে যেত, ফোন করতে হতো না। তাদের যাকে বলা হয় নেটওয়ার্কটা এত স্ট্রং ছিল। বিএনপির জমানাতে হলো, এবং এটা আওয়ামী লীগ জমানায় 2014 সন, বিশেষ করে নারায়ণগঞ্জের 7 মার্ডার হওয়ার আগ পর্যন্ত র্যাবের যে সুনাম এবং সুখ্যাতি, এটা প্রশংসা দাবি রাখে। তাদেরকে আসলে কোনো কিছু বলতে হতো না। তাদের ইন্টেলিজেন্স এত স্ট্রং ছিল, তাদের পেট্রোল টিম এত স্ট্রং ছিল যে কোনো একটা জায়গাতে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যদি কেউ তড়িৎ গতিতে পৌঁছাতে পারে, তাহলে র্যাব পৌঁছে যেত। এমনকি জেলা শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে তারা কিন্তু পৌঁছে যেত। যেখানে দুর্গম, সেখানে তারা হেলিকপ্টার নিয়ে পৌঁছাতো। এই ইতিহাস 2014 সন পর্যন্ত র্যাবের ছিল। কিন্তু সেই র্যাব
বিশেষ করে জাতিসংঘের কোপানলে পড়ার কারণে সেই র্যাবের এখন অস্তিত্ব আছে কিনা, র্যাব থাকবে কিনা, র্যাব কি কাজ করছে, র্যাবের সংবাদ সম্মেলন কি করলো না করলো, এটা নিয়ে মানুষের কোনো অ্যাটেনশন নেই। কিন্তু একটা সময় এটা ছিল। পুলিশের একই অবস্থা। তো পুলিশকে নিয়ে মানুষের যে ভয়, আশা, আতঙ্ক যা কিছু ছিল সব মিলিয়ে কেমন যেন হয়ে গেছে, অর্থাৎ ক্ষমতার যে বলয়, সেই গণভবনের পরিবর্তে যেটা এখন যমুনা, সেটা এবং ক্যান্টনমেন্ট, এটা একটা ভারসাম্য ছিল, প্রচণ্ড ভারসাম্য ছিল। সেই ভারসাম্যটা এখন আর নেই। এটাকে কেন্দ্র করে মানুষের বিশ্বাস, ভালোবাসা, আতঙ্ক, ভয়, সম্ভ্রম, মর্যাদা ছিল, নেই। বিচার বিভাগ, আল্লাহ মাফ করুক, বিচার বিভাগের এখন যে দুর্বলতা, দুর্দশা যা কিছু হচ্ছে, এই অবস্থা কখনো কোনো অবস্থাতে হয়নি। কাজেই যাকে বলা হয়, এই বিচার বিভাগকে নিয়ে আপনি শান্ত থাকবেন, এই বিচার বিভাগ রাষ্ট্রের মুরব্বী হিসেবে কাজ করবে, ব্যালেন্স করবে, এটা আসলে এই মুহূর্তে কল্পনা করা যায় না। তো যাই হোক, এখন যেটা চলছে, এই মুহূর্তে যেটা চলছে সেটা হলো যে অবিশ্বাস, সন্দেহ, এবং আমরা জানি না যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক কেমন। ভালো যে নেই এটা সবাই বিশ্বাস করে, কিন্তু মন্দ আছে এটা নিয়ে নানা রকম কানাঘুষা হয়। তো এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে যদি সংযোগ না থাকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের অফিসের সঙ্গে যদি বঙ্গভবনে না থাকে, বঙ্গভবনের সঙ্গে যদি ক্যান্টনমেন্টে না থাকে, ক্যান্টনমেন্টের সঙ্গে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের না থাকে, এবং সর্বোপরি এই সবার মধ্যে একটা ভারসাম্য রক্ষা করার জন্য যদি বিচার বিভাগের সেই কার্যকারিতা না থাকে, তাহলে যে মহা সর্বনাশের দোলাচল, সেই দোলাচলে পুরো দেশ জাতি দুলতে থাকে। আপনারা জানেন যে নৌকা যদি ডুবে যায়, জাহাজ যদি ডুবে যায়, বড় কোনো ঝড় ঝাপটার মধ্যে, ওটায় যারা আরোহী তাদের ক্ষয়ক্ষতি অনেক কম হয়। কিন্তু সমুদ্রে বা নদীতে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে না, কিন্তু দুলতে থাকে, মারাত্মকভাবে দুলতে থাকে। তখন যারা থাকে তাদের যে শারীরিক, মানসিক অবস্থা তৈরি হয়, তাদের যে প্যানিক, ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়, ঠিক একটা দেশে যখন রাজনীতিতে স্বচ্ছতা না থাকে, ক্ষমতার ভারসাম্যতা না থাকে, এবং রাজনীতির যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ সম্পর্কে যদি ধোঁয়াশা তৈরি হয়, তাহলে চারিদিকে অবিশ্বাস, আতঙ্ক, ভয় কেমনভাবে থাকে। ধরুন আপনি একটা ঘরের মধ্যে আছেন, অন্ধকার, চারিদিকে অন্ধকার, আপনি কিচ্ছু দেখতে পাচ্ছেন না, কিচ্ছু নাই। হঠাৎ করে আপনার শুরু হলো যে এই ঘরের মধ্যে অসংখ্য বিষধর গোকরা সাপ আছে, নিচে মাথার উপর রাক্ষস আছে, চারিদিকে 10-12টা ভূত আছে। আপনার অবস্থা কেমন হবে? তখন সবচেয়ে বেশি যেটি দরকার সেটা লাইট দরকার। আর লাইট হলো জ্ঞান হলো জানতে হবে, বুঝতে হবে। আর এই জানা বুঝা স্বচ্ছতাই হলো গণতন্ত্র। আর আমরা উই আর অল ওয়ার্কিং ফর ডেমোক্রেসি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।